গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ দ্বিতীয় পর্ব। কুদ্দুসের বাসা যাত্রাবাড়িতে। হাফ বিল্ডিং, পাকা মেঝে, উপরে টিন, বাঁশের বেড়া দিয়ে বাড়ি ঘেরা। বেড়ার আড়াল থেকে কলা গাছের নধর পাতা উঁকি দিচ্ছে। মঞ্জুর খানিকটা বিস্ময় নিয়েই দাঁড়িয়ে আছে। এটা কুদ্দুসের বাড়ি তার ঠিক বিশ্বাস হচ্ছে না। বেশ শ্রীমন্ত চেহারা, বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, সব কেমন ঝিম মেরে আছে। তাই অবশ্যই থাকার কথা। মৃত্যুর প্রথম ধাক্কাটা কেটে গেলে সবাই বেশ দীর্ঘ সময়ের জন্য চুপ করে যায়। আবার কান্নাকাটি শুরু হয় দিন দুয়েক পর। মঞ্জুর কড়া নাড়তেই বুড়ো একজন ভদ্রলোক বের হয়ে এলেন। এই প্রচণ্ড শীতেও তার গায়ে পাতলা জামা, তবে গলায় মাফলার আছে, পায়ে মোজা, চোখে চশমা, শিক্ষক শিক্ষক চেহারা। এটা কুদ্দুসের বাসা? জি। কুদ্দুস আছে বাসায়? না, আমি কুদ্দুসের জন্য কিছু টাকা নিয়ে এসেছিলাম। আমার কাছে দিতে পারেন, আমি তার পিতা। কত টাকা? 800 টাকা। কবর দিতে মোট কত খরচ হয়েছে? ভদ্রলোক হতভম্ব হয়ে বললেন, কিসের কবর? মঞ্জুর হক চকিয়ে গেল। সাবিহা নামের একটা মেয়ে মারা গেছেন এই বাড়িতে। সাবিহা আমার ছোট মেয়ের নাম। সে মারা গেছে 10 বছর আগে। আপনি কে? আমি তেমন কেউ না, নাম বললে চিনবেন না। টাকাটা আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দিব। কুদ্দুসকেই আমি দিতে চাই, অন্য এক সময় আসব। আমার কাছে দিতে না চাইলে অপেক্ষা করেন। কুদ্দুস 10টার মধ্যে আসে। চা খান, চায়ের অভ্যাস আছে? আরেকদিন এসে খেয়ে যাব। মঞ্জুর রাস্তায় নেমে এলো। তাড়াতাড়ি কোনো একটা রিকশায় উঠে হুড তুলে দিতে হবে। এখন কুদ্দুসের সঙ্গে দেখা না হওয়াই ভালো। জাঁকিয়ে শীত পড়েছে, অসম্ভব ঠান্ডা লাগছে। বুকে ঠান্ডা বসে না গেলে হয়। ঘুমাবার আগে আয়নায় নিজেকে দেখার যে বাসনা সব তরুণীদের মনেই থাকে, সেই বাসনা মীরার ভেতর অনুপস্থিত। ওই কাজটি সে কখনো করে না। চুল বাঁধে হাঁটতে হাঁটতে সেই সময় সে গুনগুন করে গানও গায়। সে কখনো গান শেখেনি, তবে দু একটা সহজ সুর ভালোই তুলতে পারে। আজ সে আয়নার সামনে বসে আছে। বিশাল আয়না, 1 ইঞ্চি পুরো বেলজিয়াম গ্লাস। সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। মনসুর উদ্দিন মেয়ের 16 নম্বর জন্মদিনে এই আয়না তাকে উপহার দিয়ে বলেছিলেন, রোজ একবার আয়নার সামনে দাঁড়াবি এবং নিজের সঙ্গে কথা বলবি। মীরা বিস্মিত হয়ে বলেছিল, কি কথা বলবো? নিজেকে প্রশ্ন করবি। নিজেকে প্রশ্ন করার জন্য আয়না লাগবে কেন? তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, তোর সঙ্গে কথা বলে এক যন্ত্রণা, তুই আমার সামনে থেকে যা। মীরা হাসতে হাসতে বলল, জন্মদিনে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো? এটা কি বাবা ঠিক হচ্ছে? এখনো সময় আছে, ধমক ফিরিয়ে নাও। ধমক ফিরিয়ে নেব কিভাবে? মুখে বলো ধমক ফিরিয়ে নিলাম, তাহলেই হলো। তাকে তাই করতে হলো। মীরা তার জন্মদিনের উপহার এই বিশাল আয়নার সামনে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেনি। আয়নার ছবিকে প্রশ্ন করার পুরো ব্যাপারটা তার কাছে সবসময় হাস্যকর মনে হয়েছে। আজ অবশ্যই সে নিজেকে একটা প্রশ্ন করল। নিজের ছবির দিকে তাকিয়ে থেকে বলল, মীরা দেবী, আপনি কেমন আছেন? আয়নার মীরা দেবী সেই প্রশ্নের উত্তরে হেসে ফেলে বলল, ভালোই। ভালোর পর ইকার লাগাচ্ছেন কেন? তার মানে কি এই যে আপনি বিশেষ ভালো নেই? আচ্ছা, ইকার তুলে দিলাম, আমি ভালো আছি। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো থাকলে গান গাচ্ছেন না কেন? আপনার মন খুব ভালো থাকলে আপনি উল্টাপাল্টা সুরে গান গেয়ে থাকেন। দেখি এখন একটা গান গান তো। মীরা গুনগুন করে গাইল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে।
গান 2 লাইনের বেশি এগুলো না। কাজের মেয়ে এসে বলল, বড় সাহেব আপনারা যাইতে বলছে। মীরা গান বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েকদিন থেকেই এই ভয় সে করছিল, না জানি কখন বাবা তাকে ডেকে পাঠান। সে 24 দিন ধরে এই বাড়িতে আছে। এই 24 দিনে বাবার সঙ্গে তেমন কোনো কথা হয়নি। মনে হচ্ছে আজ হবে। বাবার মাথা এখন ঠিক আছে, লজিক পরিষ্কার, তবে শুধু একদিকের লজিক, একচক্ষু হরিণের মতো। সমস্যাটা এইখানেই। বাবা ডেকেছ? মনসুর উদ্দিন সাহেব ঘরের বাতি নেভানো, 0 পাওয়ারের নীল একটা বাল্ব জ্বলছে। সে আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি মশারির ভেতর কম্বল গায়ে দিয়ে বসে আছেন। খাটের পাশে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, মীরা বসো। মীরা বসতে বসতে বলল, রাত 11টা বাজে, তোমার তো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগে আছো যে? ডাক্তার শুনলে খুব রাগ করবে। শুয়েছিলাম, ঘুম আসছিল না। ঘুমের ওষুধ খেয়েছ? হ্যাঁ। এখন কতটুকু করে খাও? ফ্রিজিয়াম 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম? 10। মীরা আর কি বলবে ভেবে পেল না। সে নিজের ভেতর চাপা উদ্বেগ অনুভব করছে। মনসুর উদ্দিন বললেন, তুই কি আমাকে কিছু বলতে চাস? না। বলতে চাইলে আমি শুনতে রাজি আছি, ভালো না লাগলেও শুনব। আমার কিছু বলার নেই বাবা, তুমি ঘুমাও। বাইরের কিছু কথাবার্তা আমার কানে আসছে। শুনলাম মঞ্জুরকে ছেড়ে তুই চলে এসেছিস। সত্য না মিথ্যা? সত্যি। কারণ কি? ওকে আমার পছন্দ হচ্ছিল না। পছন্দ না হওয়ারই কথা, গোড়াতেই তা বোঝা উচিত ছিল। তখন বুঝতে পারিনি। অপছন্দটা হচ্ছে কেন এখন? অনেক কারণই হচ্ছে, স্পেসিফিক্যালি বলার মতো কিছু না। ছোটখাটো অনেক ব্যাপারেই, ছোটখাটো ব্যাপারগুলি আমি শুনতে চাই। মীরা চুপ করে রইল। সব কথা কি বাবার কাছে বলা যায়? বাবা কেন এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না? তিনি গম্ভীর স্বরে বললেন, কথা বলছিস না কেন? কি করে সে? হাঁ করে ঘুমায়, নাক ডাকায়, না শব্দ করে চা খায়, সবার সামনে ফোঁত করে নাক ঝাড়ে? মীরা হেসে ফেলল। মনসুর উদ্দিন কড়া গলায় বললেন, হাসির কোনো ব্যাপার না। তুই পছন্দ করে, আগ্রহ করে, সবার মতামত অগ্রাহ্য করে একটা ছেলেকে বিয়ে করেছিস। এখন তাকে ছেড়ে চলে এসেছিস। কি কারণে ছেড়ে চলে এসেছিস সেটাও বলতে চাচ্ছিস না। অপছন্দ? কেন অপছন্দ? মনের মিল হচ্ছে না বাবা। মনের মিলের সময় কি শেষ হয়ে গেছে? একটা মানুষকে বুঝতে সময় লাগে না? সেই সময় তুই দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। 3 বছর অনেক সময়। বাবা শোনো, সব কিছু তো আমি তোমার সঙ্গে আলাপ করতে পারি না, তবে এইটুকু বলতে পারি যে আমার দিক থেকে চেষ্টার ত্রুটি করিনি। তার সঙ্গে থাকতে হলে আমাকে প্রচণ্ড মানসিক কষ্টে থাকতে হবে। আমার পক্ষে সেটা সম্ভব না। সে ভালোবাসতে জানে না, খানিকটা রোবটের মতো। আর তুই ভালোবাসার সমুদ্র নিয়ে বসে আছিস। এমন করে কথা বলছো কেন বাবা? কি অদ্ভুত কথা, ভালোবাসতে জানে না। দিনের মধ্যে সে যদি 100 বার বলে ভালোবাসি ভালোবাসি, তাহলে ভালোবাসা হয়ে গেল। আমি তোর মার সঙ্গে 22 বছর কাটিয়েছি। এই 22 বছরে আমি তোমাকে ভালোবাসি জাতীয় ন্যাকামি কথা বলেছি বলে তো মনে হয় না। মুখে না বললেও মনে মনে বলেছ, লক্ষবার বলেছ। মঞ্জুরের মুখে এই কথা নেই, মনেও নেই। তুই মনের কথাও বুঝে ফেললি। তুই এখন তাহলে মন বিশারদ? মনের কথা খুব সহজেই বোঝা যায় বাবা। যে মানুষটা আমাকে ভালোবাসে না, ভালোবাসার ক্ষমতাই যার নেই, তার সঙ্গে দিনের পর দিন আমি কাটাবো কি করে? ভালোবাসার ক্ষমতাই তার নেই। না, এই যে আমি তাকে ছেড়ে এসেছি,
তাতে তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না বা মন খারাপও হচ্ছে না। সে বেশ খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, অফিস করছে। আমি যদি এখন ফিরেও যাই, তার জীবনযাপন পদ্ধতির কোনো পরিবর্তন হবে না। সে খুশিও হবে না, অখুশিও হবে না। মনসুরউদ্দিন বিস্মিত হয়ে বললেন, তুই ফিরে যাবি না এমন কোনো মতলব করছিস নাকি? হ্যাঁ, করছি। তুই আমার সামনে থেকে যা। ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সেটা হতে দেওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় যদি এখনই চলে যাস। ড্রাইভার তোকে জালালের বাসায় দিয়ে আসুক, ভাইয়ের সঙ্গে থাক, আমার সঙ্গে না। যাদেরকে দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায় তাদের আমি আমার আশেপাশে দেখতে চাই না। তুমি অকারণ এতটা রাখছো বাবা? মনসুরউদ্দিন ঘর কাঁপিয়ে হুঙ্কার দিলেন, গেট আউট, গেট আউট। মীরা বের হয়ে এলো। রাতে কোথাও গেল না। ভোরবেলা জালালউদ্দিনের বাড়িতে এসে উপস্থিত হল। এই বাড়িতে একটি ঘর সবসময় তার জন্য আছে। ঘরের নাম মীরামহল। মীরা তার ভাই এবং ভাবির খুব ভক্ত। তাদের কোনো ছেলে মেয়ে নেই। মীরা অনেকটাই তাদের সন্তানের মতো। সুটকেস হাতে গাড়ি থেকে নেমেই ভাবির সঙ্গে দেখা হলো। মীরা বলল, কেমন আছো ভাবি? আমি মীরামহলে কিছুদিন থাকতে এসেছি। মীরামহলের চাবি তোমার কাছে না ভাইয়ার কাছে? খবরের কাগজে লিখেছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে যে ঠান্ডা, কে জানত? মীরা ফুলহাতা সোয়েটার পরেছে, সোয়েটারের উপর গরম শাল। তবু শীত যাচ্ছে না। আজ বারান্দায় রোদও আসেনি। আকাশ শ্রাবণ মাসের মেঘলা আকাশের মতো। সব কিছু যেন ঝিম ধরে আছে। মীরার বড় ভাই জালালউদ্দিন বারান্দায় মোড়ার উপর বসে আছেন। তার বয়স ৪৫। এই বয়সেই চুলটুল পাকিয়ে বুড়ো হয়ে গেছেন। বুড়োদের মতো অমাবস্যা পূর্ণিমাতে বাতে কষ্ট পান। এইসব দিনে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করতে থাকে। আজ অমাবস্যা বা পূর্ণিমা কোনোটাই নয়, তবু তার পিঠে ব্যথা উঠেছে। ব্যথার কারণে বাইরে বের হননি। ডাক্তারকে খবর দেয়া হয়েছে 10 মিনিটের মধ্যে এসে পড়ার কথা। 25 মিনিট পার হয়েছে, ডাক্তার এখনো আসেনি। জালালউদ্দিনের পায়ের কাছে কম্বল ভাঁজ করে বিছানো। তিনি প্রতি 5 মিনিট পর পর কম্বলে এসে চিত হয়ে শুচ্ছেন। ব্যথার তাতে কোনো হেরফের হচ্ছে না। তার মেজাজ অসম্ভব খারাপ। যাকেই দেখছেন তাকেই ধমকাচ্ছেন। মীরা এর মধ্যে 2বার ধমক খেয়েছে। তৃতীয়বার ধমক খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ভাইয়ার কাছ থেকে ধমক খেতে তার তেমন খারাপ লাগে না। মীরা, শুনতো, হট ওয়াটার ব্যাগে পানি ভরে দিতে বলেছি 40 মিনিট আগে। পানি গরম করতে 40 মিনিট লাগে? মীরা সহজ গলায় বলল, পানি গরম হয়ে গেছে, হট ওয়াটার ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার গেছে আরেকটা কিনে আনতে। এখন একটা কিনতে গেছে, আগেরটা খুঁজে পাওয়া যাচ্ছে না? এই বাড়ির সবকটা মানুষ কি ইডিয়ট নাকি? শুধু শুধু চিল্লাচিল্লি করছো কেন? দরকারের সময় একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না, বাড়িতে এতগুলো মানুষ থাকার প্রয়োজন কি? চুপ করে শুয়ে থাকো তো ভাইয়া, আমি বরং পিঠে হাত বুলিয়ে দিই। খবরদার, পিঠে হাত দিবি না, অসহ্য ব্যথা। কাত হয়ে শুয়ে দেখো তো আরাম হয় কিনা। তোর উপদেশ দেবার দরকার নেই, তুই ডাক্তার না। মীরাকে এই কথা বললেও তিনি কাত হয়ে শুলেন এবং সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল। ভাইয়া, ব্যথা কমেছে? একটু কম লাগছে। তাহলে এভাবে শুয়ে থাকো। কাত হয়ে কতক্ষণ শুয়ে থাকবো? এমন পাগলের মতো কথা বলিস কেন? ব্যথা তো কমেছে, তবে এমন চেঁচামেচি করছো কেন? চা খাবে? চা দিতে বলবো? কাত হয়ে চা খাবো? মীরা হেসে ফেলল। মীরার হাসি দেখে জালালউদ্দিন নিজেও হেসে ফেললেন, যদিও খুব ভালো করে জানেন এখন হাসাটা ঠিক হচ্ছে না। রাগ ভাবটা ধরে রাখা উচিত। মীরাকে কিছু কঠিন কথা বলা প্রয়োজন। সমস্যা হলো, পিঠের ব্যথা কমার সঙ্গে সঙ্গে রাগটাও দ্রুত কমে যাচ্ছে। মীরা, বলো, কি বলবে? তোর ভাবি বলছিল তুই নাকি আলাদা বাসা ভাড়া করার কথা চিন্তা করছিস।
ঠিকই বলেছে, ভাবির স্মৃতিশক্তি খুবই ভালো। সে পুরো কনভারসেশন দাড়ি কমা সহ রিপ্রোডিউস করতে পারে। তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। এখানে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই। আমি তোমার এখানে মহা সুখী আছি। 1,000 টাকা করে হাত খরচও পাচ্ছি। এই 1,000 টাকা দিয়ে তুই বাসা ভাড়া করে থাকবি? আমার নিজের কাছে কিছু টাকা আছে, 4-5 মাস ওই টাকায় চলবে। এর মধ্যে চাকরি বাকরি একটা কিছু জোগাড় করে নেব। চাকরি নিয়ে তোর জন্য বসে আছে মানুষজন। ভাইয়া শোনো, ইংরেজি সাহিত্যে একটা MA ডিগ্রি আমার আছে, অনেকের সঙ্গে চেনা জানা আছে। আমার পক্ষে একটা চাকরি জোগাড় করা কোনো সমস্যা হবে না, তুমি নিজেও এটা খুব ভালো করে জানো। তাছাড়া একজন রূপবতী ডিভোর্সিকে সাহায্য করার জন্যে মানুষজন খুব উৎসাহ বোধ করে। জালালউদ্দিন স্তম্ভিত হয়ে গেলেন। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বড় ভাইয়ের সঙ্গে এটা কি ধরনের কথাবার্তা? পিঠের ব্যথা চলেই গিয়েছিল, উল্টাপাল্টা কথার কারণেই বোধহয় ফিরে আসছে। তুই নিজেকে বেশি চালাক মনে করিস। মীরা সহজ গলায় বলল, হ্যাঁ করি, এতে কোনো দোষ নেই। বোকারা নিজেদের চালাক মনে করলে দোষ, বুদ্ধিমানরা মনে করলে দোষ নেই। বুদ্ধির দোকান খুলে বসে আছিস? রেগে যাচ্ছ কেন ভাইয়া? আবার ব্যথা শুরু হয়ে গেছে? চিত হয়ে শুয়ে দেখো, এখন চিত হয়ে ঘুমালে হয়তো ব্যথা করবে না। জালালউদ্দিন নিজের অজান্তেই চিত হয়ে শুলেন। না, ব্যথা লাগছে না। তার গলার স্বর থেকে রাগ ভাবটা এই কারণেই অনেকখানি কমে গেল। তবু কঠিন গলায় কথা বলার চেষ্টা করলেন। তোর কি ধারণা ফড়ফড় করে কথা বলা বুদ্ধিমানের লক্ষণ? না, এটা বোকার লক্ষণ। বোকারাই ফড়ফড় করে কথা বলে। বুদ্ধিমান লোকেদের লক্ষ্য করলে দেখবে এরা কিছুক্ষণ কথা বলার পর চুপ করে অপেক্ষা করে, আবার কথা বলে, তারপর আবার অপেক্ষা। এই অপেক্ষার সময়টায় তারা চিন্তা করে, অতি দ্রুত চিন্তা করে। আমার সম্পর্কে তোর কি ধারণা? আমি বোকা না বুদ্ধিমান? তুমি বোকাও না বুদ্ধিমানও না, মাঝামাঝি। আর তোর নিজের ক্ষুরধার বুদ্ধি। হ্যাঁ, এই বুদ্ধির জন্য তোর জীবনটা কোথায় এসে থেমেছে দেখেছিস? হাতের কাছে এতগুলো ছেলে থাকতে বিয়ে করলে একটা অগাবগাকে। সেটা করেছি, তবে সে অগাবগা কিন্তু না। তাকে আমার পছন্দ হয়নি, ভবিষ্যতেও যে হবে না সেটা বুঝতে পেরেছি, এবং খুব সম্মানজনকভাবে আলাদা হবার ব্যবস্থা করেছি। অধিকাংশ ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তুই আমার সামনে থেকে যা। যাচ্ছি। যাবার আগে একটা টেলিফোন করে দেখতো ডাক্তারের কি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় তুমি যদি এখন একটা হট শাওয়ার নাও তাহলে আরাম হবে। হট শাওয়ারের চিকিৎসা ডাক্তারের কাছে শুনে তারপর করতে চাই। তোর ডাক্তারই তুই নিজের জন্য রেখে দে। ডাক্তারকে টেলিফোন করার দরকার পড়ল না। গাড়ির হর্ন শোনা গেল। মীরা মঞ্জুরের অফিসে টেলিফোন করল। আজ মঙ্গলবার, বুধবারের কথা মনে করিয়ে দেওয়া দরকার। হ্যালো বলতেই মঞ্জুরের গলা শোনা গেল। মঞ্জুর ভারী গলায় বলল, কে বলছেন? আমি মীরা। ও হ্যাঁ মীরা, কেমন আছো? ভালো আছি। আমি হ্যালো বললাম, তারপরেও চিনতে পারলে না? চিনব না কেন, চিনেছি তো। চিনেছ তাহলে বললে কেন কে বলছেন? অভ্যাস, হ্যালো বলতেই কে বলছেন বলি তো। থাক, এত এক্সপ্লেনেশনের দরকার নেই। তোমাকে খুব জরুরি কারণে টেলিফোন করেছি। জরুরি কারণটা কি? তুমি আন্দাজ করো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ মঙ্গলবার, তোমাকে বুধবারে আসতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে আছে। আমি অ্যাপয়েন্টমেন্ট বইয়ে লিখে রেখেছি। তোমার আবার অ্যাপয়েন্টমেন্ট বই আছে নাকি? না না, ঠিক অ্যাপয়েন্টমেন্ট বই না, ডেস্ক ক্যালেন্ডার। কাল সকালে পাতা উল্টাবো, সঙ্গে সঙ্গে চোখে পড়বে। দয়া করে এখনই উল্টাও। ডেস্ক ক্যালেন্ডারের পাতা তুমি কখনো উল্টাও না। আচ্ছা উল্টালাম। কি লেখা পড়ে শোনাও তো। যা লেখা হুবহু তাই পড়বে। বেশি কিছু না, শুধু মীরা লিখে রেখেছি, নাম দেখলেই মনে পড়বে। আমি টেলিফোন করার আগে কী করছিলে? ডিভানে শুয়েছিলাম। শুয়েছিলে? শরীর খারাপ নাকি? একটু খারাপ, কিডনি বিষয়ক জটিলতা।
পরিষ্কার করে বলো তো, কিডনি বিষয়ক জটিলতা মানে? সবেধন নীলমণি যেটা আছে সেটাও নন কোঅপারেশন করছে। এটা কি তোমার নিজের ধারণা না ডাক্তারদের ধারণা? ডাক্তারদের। ভালো মতো চিকিৎসা করো। করাচ্ছি। ঠিক আছে, তাহলে কাল বুধবার তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা, তুমি ভালো তো? হ্যাঁ, ভালো। মীরা টেলিফোন নামিয়ে রাখল। মঞ্জুরের সঙ্গে কথা বলার পর তার কিছুক্ষণের জন্য খারাপ লাগে, লজ্জা এবং অপরাধবোধের মিশ্র অনুভূতি হয়। নিজের উপর তার খানিকটা রাগও লাগে। শেষের দিকে মঞ্জুরের সঙ্গে সে বেশ খারাপ ব্যবহার করেছে। এতটা খারাপ ব্যবহার মঞ্জুরের প্রাপ্য ছিল না। তার চরিত্রে কিছু ইন্টারেস্টিং দিক অবশ্যই আছে, যেমন সে একজন ভালো মানুষ। অসাধারণ কিছু না, সাধারণ ভালো মানুষদের একজন। শতকরা ৪৫ জন মানুষ এই পর্যায়ের। আজ বুধবার। জামান সাহেব এসে পড়েছেন। জালালউদ্দিনের সঙ্গে চা খেতে খেতে মাথা দুলিয়ে গল্প করছেন। বিলেতের গল্প। বিলেতে ক্রিসমাসের সময় এক তরুণীকে রাস্তা পার করাতে গিয়ে কি যে বিপদে পড়েছিলেন তার গল্প। বুঝলেন জালাল সাহেব, পকেট থেকে 60 পাউন্ড খসে গেল। আজ থেকে 15 বছর আগের ঘটনা। 15 বছর আগে 60 পাউন্ড মানে 16 to 15, অর্থাৎ প্রায় 900 পাউন্ড। জালালউদ্দিন হাসতে হাসতে ভেঙে পড়ছেন। মীরার হাসি পাচ্ছে না। হাসি পাওয়ার মতো কোনো গল্প না। মাঝে মাঝে লোকজনদের অকারণেই হাসতে ইচ্ছে করে, তখন একটা উপলক্ষ ধরে হাসে। এখানেও তাই হচ্ছে। জামান সাহেব মীরার দিকে তাকিয়ে বললেন, আমাদের ক্লায়েন্ট তো এখনো আসছে না। মীরা বলল, এসে পড়বে। আমার অবশ্য কোনো তাড়া নেই, আরেক প্রস্তুত চা হোক। জালালউদ্দিন বললেন, অন্য কোনো পানীয় খাবেন? ভালো স্কচ আছে। ঝামেলা চুকে যাক, তারপর দেখা যাবে। স্কচের কথায় মনে পড়ল, আটলান্টিক সিটিতে একবার কি হয়েছিল শুনুন। এক নাইট ক্লাবে গিয়েছি, অ্যালাদিনস ক্যাসেল। ওখানকার খাবারটা সস্তা এবং ভালো। ভাবলাম খেতে খেতে একটা শো দেখে ফেলি। একটা ড্রিঙ্কস নিয়ে বসেছি, অমনি প্রস্টিটিউট ধরনের এক তরুণী বলল, বাইরে অসম্ভব ঠান্ডা, তুমি কি আমাকে একটা ড্রিঙ্ক অফার করবে? আমি বললাম, অবশ্যই। তুমি ওয়েটারকে বলো কি খেতে চাও। মেয়েটা নিচু গলায় ওয়েটারকে কি যেন বলল। সে তৎক্ষণাৎ একটা গ্লাস এবং বোতল এনে টেবিলে রাখল। মেয়েটা অতি দ্রুত বোতল শেষ করে আমাকে থ্যাঙ্কস দিয়ে চলে গেল। বিল দিতে গিয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। $240। মেয়েটা নাকি $200 দামের ফরাসি শ্যাম্পেন চেয়েছিল, তাকে তাই দেয়া হয়েছে। জালালউদ্দিন ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মীরা ভেবে পেল না এর মধ্যে হাসির কি আছে। সব মানুষ এত বোকা কেন? পৃথিবীতে বুদ্ধিমান মানুষের সংখ্যা এত অল্প। কলিং বেলের শব্দ হচ্ছে। মীরা উঠে গিয়ে দরজা খুলে দিল। চাদর গায়ে মঞ্জুর দাঁড়িয়ে আছে, সঙ্গে কালো একটা ব্যাগ। তার চাদর ভেজা ভেজা। মীরা বলল, বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, এবারে শীতকালটা অদ্ভুত। 2 দিন পর পর বৃষ্টি। আমি কি দেরি করে ফেললাম? হ্যাঁ, দেরি করেছ। জামান সাহেব এসেছেন? 2 ঘন্টা আগে এসেছেন। সরি, ডাক্তারের কাছে গিয়ে এই যন্ত্রণার মধ্যে পড়লাম। স্লিপে লেখা 11, নিশ্চিন্ত হয়ে বসে আছি, আসলে লেখা 19। কি বলল ডাক্তার? বলেনি কিছু, টেস্ট ফেস করতে দিয়েছে। এসো আমার সঙ্গে। তারা বারান্দায় বসেছেন। তোমার ব্যাগে কি? কিছু না, ব্যাগটা এখানে রেখে যাই। থাক সঙ্গে, অসুবিধে কিছু নেই। চাদর খুলে ফেলো। ভেজা চাদর গায়ে জড়িয়ে রাখার মানে নেই। দাও, আমার কাছে দাও। জামান সাহেব মঞ্জুরের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। মঞ্জুর বিনীত ভঙ্গিতে বলল, সরি, আপনাদের দেরি করিয়ে দিয়েছি। জামান সাহেব কিছু বললেন না। মঞ্জুরকে তার চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছেন, ঠিক মনে করতে পারছেন না। তিনি ইতস্তত করে বললেন, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি, বা আপনি কি আমাকে আগে দেখেছেন? মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে করতে পারছি না, আমার স্মৃতিশক্তি বিশেষ ভালো না।
আমার যথেষ্টই ভালো, কিন্তু আমিও মনে করতে পারছি না। যদিও খুব চেনা চেনা লাগছে। জালালউদ্দিন চোখ বন্ধ করে বসে আছেন। তার চোখে মুখে সুস্পষ্ট বিরক্তি। তিনি বললেন, কাজের কথা শুরু করলে কেমন হয়? এমনিতেই দেরি হয়ে গেছে। জামান সাহেব বললেন, কাজের কথা আর কি, দুজনের তো পুরোপুরি সম্মতিতেই ব্যাপারটা ঘটছে। আমি সব কাগজপত্র তৈরি করে এনেছি, কয়েকটা সই হলেই হবে। মঞ্জু সাহেব, আপনি বরং ডকুমেন্টগুলি পড়ুন। মঞ্জুর নরম গলায় বলল, পড়তে হবে না। কোথায় সই করব বলুন? দেখুন, ক্রস চিহ্ন দেয়া আছে। সই করবার সময় পুরো নাম লিখবেন। জি আচ্ছা। আপনাকে একবার কোর্টেও আসতে হবে, পারবেন না? হ্যাঁ পারবো। কবে? সোমবার ঠিক 11টায়। আপনি আমার চেম্বারে চলে আসুন, সেখান থেকে আপনাকে নিয়ে যাব। এই কার্ডটা রাখুন, এখানে ঠিকানা দেওয়া আছে। মঞ্জুর হ্যাঁ সূচক ঘাড় নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল। মীরা এলো তার পেছনে পেছনে, তবে সে কিছু বলল না। এই প্রথম ঘর থেকে বেরোবার সময় সে চৌকাঠে ধাক্কা খেল না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চাদরটা ফেলে আসায় মাথা ভিজে যাচ্ছে। জ্বর জারি না এলেই হয়। উডকিংয়ের মালিক বদরুল আলম মঞ্জুরের মেজমামা। উডকিং ছাড়াও ঢাকা শহরে তার আরও 2টি ফার্নিচারের দোকান আছে। মূল কারখানা মালিবাগে। কারখানার সঙ্গেই তার হেড অফিস। এই মুহূর্তে তিনি মালিবাগের হেড অফিসে বসে আছেন। চায়ের কাপে মুড়ি ভিজিয়ে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছেন। তার সামনে কারখানার ম্যানেজার ইয়াসিন মোল্লা। ইয়াসিন মোল্লার হাতে গোটা 10 রসিদ। একটু দূরে কান ধরে উডকিং ফার্নিচারের সর্বকনিষ্ঠ কর্মচারী নসু মিয়া দাঁড়িয়ে আছে। তার বয়স 11। সে 1 টিন তারপিন তেল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। বদরুল আলম চা পর্ব শেষ করেই নসুর শাস্তির ব্যবস্থা করবেন। নসুকে আসন্ন শাস্তির আশঙ্কাতে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে না। বদরুল আলমের বয়স 61। শক্ত সমর্থ চেহারার বেঁটেখাটো মানুষ। তিনি ধমক না দিয়ে কোনো কথা বলতে পারেন না। কিছুদিন হলো আলসার ধরা পড়েছে। আলসারের চিকিৎসা হিসেবে সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছেন। চায়ে মুড়ি ভিজিয়ে খাওয়া সেই চিকিৎসারই অঙ্গ। মঞ্জুর ঘরে ঢুকে মামার দিকে তাকিয়ে হাসল। বদরুল আলম সেই হাসির দিকে কোনো রকম গুরুত্ব দিলেন না। এটাও তার স্বভাবের অংশ। যে কোনো আগন্তুককে প্রথম কিছুক্ষণ তিনি অগ্রাহ্য করেন, ভাব করেন যেন দেখতে পাননি। মঞ্জুর পাশের চেয়ারে বসল। মামার দৃষ্টি আকর্ষণের কোনো চেষ্টা করল না। জানে এতে কোনো লাভ হবে না। ম্যানেজার ইয়াসিন মোল্লা ক্ষীণ গলায় বলল, স্যার, নসুর শাস্তির ব্যাপারটা শেষ করে দেন। বদরুল আলম কড়া গলায় বললেন, শেষ করা করি আবার কি? তারপিন তেলের 3টা উদ্ধার হয়েছে? জি স্যার। তাহলে ওই টিন থেকে বড় চামচে 2 চামচ তেল খাইয়ে দাও, এটাই ওর শাস্তি। শাস্তির এই ব্যবস্থায় নসুকে খুব আনন্দিত মনে হল। সে ফিক করে হেসেও ফেলল। ইয়াসিন মোল্লাকে দেখে মনে হচ্ছে শাস্তির এই ধারাটি তার পছন্দ না। সে বিরস গলায় বলল, রসিদগুলো একটু দেখবেন স্যার, 2000 সেফটি কাট। বদরুল আলম শুকনো গলায় বললেন, সব কিছু যদি আমি দেখি তাহলে আপনি আছেন কি জন্যে? যান এখন, নসুকে নিয়ে যান, শাস্তি দেন। তেল সত্যি সত্যি খাওয়াবো? অবশ্যই খাওয়াবেন। দরজাটা বন্ধ করে দিয়ে যান। ঘর খালি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বদরুল আলম বললেন, আমার এই ম্যানেজার বিরাট চোর, থিফ নাম্বার 1। মঞ্জুর বলল, থিফ নাম্বার 1 হলে বিদায় করে দেন না কেন? চোর পোষার দরকার কি? দরকার আছে। পোষা চোর কি করে চুরি করে সেই কায়দা কানুন জানা থাকে। ম্যানেজার বেটা চুরি করা মাত্র ধরে ফেলি। নতুন একজনকে নিলে তার চুরির কায়দা কানুন ধরতে ধরতে 1 বছর লেগে যাবে। সেই 1 বছরে দোকান ফাঁক করে দেবে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। কিছুই বুঝিস নাই। ম্যানেজার রসিদগুলো নিয়ে ঘুরঘুর করছে। কেন করছে? কারণ চুরি আছে ওর মধ্যে। বিরাট ঘাপলা। আমি তাকে কি বললাম? বললাম আমি কিছু দেখতে পারবো না, সে নিজে যেন দেখে।
এখন সে নিশ্চিন্ত হয়ে চুরি করবে, আগের মতো সাবধান থাকবে না, ধরা পড়ে যাবে, ক্যাঁক করে ঘাট চেপে ধরব, বুঝলি? বুঝলাম। কিছুই বুঝিস নাই। আমার কাছে কি ব্যাপার? দেখতে এলাম তোমাকে। ঠাট্টা করছিস নাকি? ঠাট্টা কেন করব? মাসে একবার তোমাকে দেখতে আসি না? বদরুল আলম চোখ বন্ধ করে খানিকক্ষণ চিন্তা করলেন। মঞ্জুর সত্যি কথাই বলেছে। সে মাসে একবার আসে, প্রতি মাসের শেষের দিকে, ঘণ্টাখানেক থাকে। কেন আসিস আমার কাছে? তোমাকে দেখতে আসি। কেন? কি যন্ত্রণা, এত জেরা করছো কেন? বদরুল আলম চোখ থেকে চশমা খুলে খানিকক্ষণ মঞ্জুরের দিকে তাকিয়ে রইলেন। চশমা খুলে তিনি প্রায় কিছুই দেখেন না, তবু কাউকে বিশেষভাবে দেখার প্রয়োজন হলে চশমা খুলে ফেলেন। তোর কি শরীর খারাপ নাকি? সমস্যা কি? শরীরে রক্ত ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। কালো জাম খা, কালো জামে রক্ত পরিষ্কার হয়। মঞ্জুর হাসতে হাসতে বলল, শীতকালে কালো জাম পাবো কোথায়? তাছাড়া কালো জামের স্টেজ পার হয়ে গেছে। কিডনি যেটা ছিল সেটাও যাই যাই করছে। কি বলছিস তুই? সত্যি, আমি এখন কিডনির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। ইয়ার কি করছিস নাকি? ইয়ার কি করছি না, দুজন বড় ডাক্তার তাই বললেন। বড় ডাক্তাররা কিছুই জানে না, ছোট ডাক্তারদের কাছে যা। ছোট ডাক্তারদের কাছে যাব? ওরা যত্ন করে দেখবে। এই পাড়ায় একজন LMF ডাক্তার আছে, ভূপতিবাবু, খুব ভালো। যাবি তার কাছে? আমি নিয়ে যাব, আমার সঙ্গে খুব ভালো খাতির। যাবি? না, ছোট বলে অবহেলা করিস না, ছোট কাঁচামরিচের ঝাল বেশি। ঝাল তো পচা আদারও বেশি, তাই বলে পচা আদা কোনো কাজের জিনিস না। বদরুল আলম দ্রুত চিন্তা করতে লাগলেন, পচা আদার কোনো ব্যবহার মনে পড়ে কিনা। মনে পড়ল না। তোমার কাছে একটা কাজে এসেছি মামা। টাকা পয়সার কোনো ব্যাপার না হলে বল, টাকা পয়সা ছাড়া সব পাবি। টাকা পয়সা কি তোমার নেই? আছে, দেয়া যাবে না। ব্যবসায় খাটে টাকা, ব্যাংকে ফেলে রাখি না। ব্যাংকে কিছু তো আছে। তা আছে, সেখান থেকে 1 লাখ দেয়া যাবে? এত কেন লাগবে? কিডনি কিনতে হবে, লাখখানেক টাকা লাগবে কিনতে। অপারেশন করাতে দেশের বাইরে যেতে হবে, সব মিলিয়ে দরকার 3 থেকে 4 লাখ টাকা। বদরুল আলম টেবিলে রাখা চশমার চোখে পড়লেন, সহজ স্বাভাবিক গলায় বললেন, তুই কি জনে জনে ভিক্ষা করে বেড়াচ্ছিস? হ্যাঁ। কোনো লাভ নাই, অন্য পথ ধর। অন্য কি পথ ধরব? তা আমি কি করে বলবো? ভেবে চিনতে বার কর। তুই গরিব মানুষ, তুই বাঁধাবি গরিবের অসুখ, দাস্ত, খোস পাঁচড়া, হাম, জল বসন্ত, তা না। চা খাবি? না। চা খা, ফ্রেশ মুড়ি আছে, খেজুর গুড় দিয়ে খা। মঞ্জুর উঠে দাঁড়ালো। তুই কি রাগ করে চলে যাচ্ছিস নাকি? রাগ নিয়ে চলে যাওয়া ঠিক না। তুই ঝগড়া কর আমার সঙ্গে, চিৎকার চেঁচামেচি কর, তাহলে মনটা হালকা হবে। রোগী মানুষ, মন হালকা থাকা দরকার। আমার মন হালকাই আছে। আরে সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ। বস বস, চা খেয়ে তারপর যা। সিগারেট খোররা বিনা সিগারেটে চা খেতে পারে না, এই জন্যে মুরব্বীদের সামনে তারা চা খায় না। যা, তোকে সিগারেটের অনুমতি দেয়া হলো। এখন চা খাবি তো নাকি? মঞ্জুর বসল। বদরুল আলম নিচু গলায় বললেন, মনটা খুবই খারাপ। তোর অসুখ বিসুখের জন্যে না, অসুখ বিসুখ তো মানুষের জীবনে আছেই। এই দেখ না, বুড়ো বয়সে আমার হয়ে গেল আলসার। মন খারাপ কি জন্যে? আমার ছেলে মেয়েদের ব্যবহারে মনটা খারাপ। তারা এখন লায়েক হয়ে গেছে, সমাজে পজিশন হয়েছে। আমি যে একজন কাঠমিস্ত্রি, এই জন্য তারা লজ্জিত। আমাকে লোকজনের সামনে কিভাবে পরিচয় করিয়ে দেয় জানিস? বলে, ইনি আমার ফাদার, ব্যবসা করেন, টিম্বার মার্চেন্ট। আমি তখন কি করি জানিস? গম্ভীর হয়ে বলি, না রে ভাই, কোনো টিম্বার মার্চেন্ট আমি নই, আমি একজন কাঠমিস্ত্রি। তুমি তো সত্যি কোনো কাঠমিস্ত্রি না। না, তোকে তো কে বলল? কাঠের কাজ আমি করি না,
এখনো ঘুরি। চা এসে গেছে। মঞ্জুর সিগারেট ধরিয়েছে। বদরুল আলম খেজুর গুড় দিয়ে মুড়ি চিবুচ্ছেন। ম্যানেজার ইয়াসিন মোল্লা একটু আগে এসে বলে গেছে নরসুমিয়ার শাস্তি দেওয়া হয়েছে, তারপিন তেল খাওয়ানো হয়েছে, সে এখন বমি করছে। বদরুল আলম বলেছেন, করুক, তুমি ফট করে ঘরে ঢুকবে না, কথা বলছি। এর মধ্যে একবার টেলিফোন এসেছে। বদরুল আলম রিসিভার তুলে রেখেছেন। এখন তার টেলিফোনে কথা বলতে ইচ্ছা করছে না। মঞ্জুরের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে ভালো লাগছে। ছেলেটা ভালো, কোনো কথা বললে মন দিয়ে শোনে, 10 জনের কাছে গিয়ে বলে বেড়ায় না। মঞ্জুর, জি। আমার সর্বকনিষ্ঠ পুত্রের কাণ্ড কারখানা শুনবি? বলো। বিয়ে করার পর মনে করছে, আহা কি করলাম, রাজকন্যা পেয়ে গেলাম। চোখে মুখে সবসময় সখী ধরো ধরো ভাব, মুখে হাসি লেগেই আছে, কি মধুর হাসি। এখন কথা বলে শান্তিনিকেতনী ভাষায়, এলুম গেলুম, বাটা রবি ঠাকুর হয়ে গেছে। অসুবিধে কি? অসুবিধা আছে, সবটা না শুনলে বুঝবি না। গত বৃহস্পতিবার সকালে বারান্দায় এসে দেখি নেইল কাটার দিয়ে তার বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। আমি না দেখার ভান করে ঘরে ঢুকে গেলাম। তোর মামিকে বললাম, এই কুলাঙ্গারের আমি মুখ দর্শন করতে চাই না, লাথি দিয়ে একে ঘর থেকে বের করে দাও, একে আমি ত্যায্য পুত্র করলাম। নখ কাটা কি এমন অপরাধ? বউয়ের পায়ের নখ কাটা অপরাধ না? তুই কখনো বৌমার পায়ের নখ কেটে দিয়েছিস? না। তাহলে? আমি কি আদর্শ মানব নাকি? আমি যা করবো সেটাই ঠিক আর অন্যদেরটা ঠিক না? বদরুল আলম বিরক্ত গলায় বললেন, তুই আদর্শ মানব কেন হবি? তুই হচ্ছিস গাধা মানব। এখন কথা হলো, গাধা মানব হয়ে তুই যে কাজটা করছিস না, সেই কাজটা আমার কুলাঙ্গার করছে, বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। তাও কোনো রাগ ঢাক নেই, বারান্দায় বসে কাটছে। হারামজাদা। মতিনের বউকে তো তুমি পছন্দ করো না? অবশ্যই করি, ভালো মেয়ে, ভেরি গুড গার্ল। আমার কুলাঙ্গারটা মেয়েটার মাথা খাচ্ছে। একদিন কি হবে জানিস? এই মেয়ে নেইল কাটার নিয়ে আমার কাছে এসে বলবে, বাবা আমার পায়ের নখগুলো কেটে দিন তো। মঞ্জুর হেসে ফেলল। বদরুল আলম রাগী গলায় বললেন, হাসিস কেন? হাসবি না। হাসি তামাশা এখন আমার সহ্য হয় না, হাসি শুনলেই ব্লাড প্রেশার বেড়ে যায়। মামা উঠি। আচ্ছা যা, কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, গড অলমাইটি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মঞ্জুর রাস্তায় এসেই রিক্সা নিয়ে নিল। আগে হাঁটতে ভালো লাগতো, এখন লাগে না। কয়েক পা এগুলেই ক্লান্তিতে হাত পা এলিয়ে আসে। কয়েকবার সে রিক্সাতেই ঘুমিয়ে পড়েছে। আজ যেরকম ক্লান্ত লাগছে তাতে মনে হয় রিক্সায় ওঠা মাত্রই ঘুমিয়ে পড়তে হবে। রিক্সাওয়ালা বলল, কই যাবেন সাহেব? মঞ্জুর কিছু বলল না। কোথায় যাবে সে এখনো ঠিক করেনি। অফিসে যাওয়া যেতে পারে, কিন্তু অফিস আজ বন্ধ। তাদের অফিস হচ্ছে একমাত্র অফিস যা সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্রবার এবং রবিবার। আফসার সাহেব তার সব কর্মচারীকে বলে দিয়েছেন, 2 দিন বন্ধ দিচ্ছে এই কারণে যাতে বাকি 5 দিন আপনারা 10টা-5টা অফিস করেন এবং মন দিয়ে করেন। আজ রোববার, সব জায়গায় কাজকর্ম হচ্ছে, তাদের অফিস বন্ধ। নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকা যেত, শরীরের ক্লান্তি তাতে হয়তো কিছুটা কমত। মজার ব্যাপার হচ্ছে, অফিস যেদিন থাকে সেদিনই শুধু ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করে। অফিস বন্ধের দিন ইচ্ছে করে বাইরে বেরিয়ে পড়তে, আজ যেমন করছে। অবশ্যই যাবার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। ট্রেনে করে গ্রামের দিকে গেলে কেমন হয়? পছন্দ হয় এমন কোনো স্টেশনে নেমে পড়া, বিকেলের দিকে ফিরে আসা। যাবেন কি স্যার? সামনে। রিক্সাওয়ালা রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তেমন উৎসাহ পাচ্ছে না। বারবার পেছন ফিরে তাকাচ্ছে। স্যারের শরীর কি খারাপ? কি হয়েছে? কিডনি নষ্ট, বেশি দিন বাঁচব না। না বাসাই ভালো, বাইসা লাভ কি কন? চাইলের কেজি হইল 13 টাকা, গরিবের খানা যে আটা সেইটাও 11 টাকা কেজি। খুবই সত্য কথা। দেখি তুমি কমলাপুরের দিকে যাও তো। রেল স্টেশন?
হ্যাঁ। ঘুম আসছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মঞ্জুর শক্ত করে রিকশার হুড চেপে ধরল। ঘুম হচ্ছে অনেকটা মৃত্যুর মতো। মৃত মানুষের শরীর যেমন শক্ত হয়ে যায়, ঘুমন্ত মানুষের বেলাতেও তাই হয়। শরীর খানিকটা হলেও শক্ত হয়। ঘুমিয়ে পড়লেও হুড ধরা থাকবে, ঝাঁকুনি খেয়ে রিকশা থেকে পড়ে যাবার সম্ভাবনা কমে যাবে। অক্ষত অবস্থায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছানো যেতেও পারে। অবশ্যই পৌঁছলেও যে শেষ পর্যন্ত কোথাও যাওয়া যাবে তা মনে হয় না। ইচ্ছা মরে যাবে। মানুষের কোনো ইচ্ছাই দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন ধরে মঞ্জুরের ইচ্ছা করছে অচেনা একজনের সঙ্গে দীর্ঘ সময় গল্প করা, যে তাকে চেনে না, কিন্তু না চিনলেও যে গল্প শুনবে আগ্রহ নিয়ে। প্রয়োজনে আগ্রহ নিয়ে গল্প শোনার জন্যে তাকে কিছু টাকা পয়সাও দেয়া যেতে পারে। সমস্যা হলো কেউ গল্প শুনতে চায় না, সবাই গল্প বলতে চায়। সবার পেটে অসংখ্য গল্প। মেজমামার সঙ্গে আরও কিছুক্ষণ থাকলে তিনি মতিনকে নতুন কিছু গল্প শোনাতেন। গল্প বলতে পারার আনন্দের জন্যে মেজমামার মতো মানুষও তাকে সিগারেট খাবার অনুমতি দিয়ে দিয়েছেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।